সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তা আজকে আমি মাস্টার্স উদ্ভিদ বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে প্লান্টস অ্যান্ড মাইক্রোক্লাইমেট। তো মাইক্রোক্লাইমেট যে বিষয়টি, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর সাথে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, যে সেখানকার তাপমাত্রা, জলবায়ু, বৃষ্টিপাত, আলো, বায়ু প্রবাহ, বিভিন্ন ধরনের জলবায়ুগত যে ফ্যাক্টরসগুলো আছে, প্রভাবকগুলো আছে, সেগুলোও মাইক্রোক্লাইমেটের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা যদি এটি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের অনেক উপকার হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে লাইক এবং কমেন্ট করবে। আর যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখবে তাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি আপনারা লাইক এবং কমেন্ট করবেন। তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অন ফেসবুক, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অন ইউটিউব চ্যানেল মোশাররফ এলিন। আমরা আলোচনা শুরুতে প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে মাইক্রোক্লাইমেট বিষয়টা আসলে কি। যে মাইক্রোক্লাইমেট, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র আর ক্লাইমেট হচ্ছে জলবায়ু। তো এটাকে আমরা যদি বাংলা করি তার অর্থ দাঁড়ায় ক্ষুদ্র জলবায়ু, বা এটা কোনো কোনো বইতে অণু জলবায়ু হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তা আমরা যদি বিষয়টা দেখি যে মাইক্রোক্লাইমেট খুব সহজ একটা এক্সাম্পল, আমরা যদি ছবিটা দেখি তাহলে ছবিটা দেখলেও আমরা কিছুটা ধারণা করতে পারবো যে এখানে কতগুলা পাতার ছবি দেওয়া আছে। সেই পাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো অণুজীব এখানে তাদের আঁশের সাহায্যে বা এই ধরনের কিছু পরিবেশ বা বাসস্থান তৈরি করেছে, যেখানে অনেকগুলা মাইক্রোবস বা অণুজীব বা বিভিন্ন ধরনের ছত্রাক হতে পারে, শৈবাল হতে পারে, তারা এই পাতার মধ্যেই তাদের বাসস্থান তৈরি করে থাকে। অর্থাৎ এই পাতা যে বাসস্থানটা, পাতাটা, এই পাতার যে পরিবেশ, সেই পরিবেশটা সেই অণুজীবের জন্য, ছত্রাকের জন্য বা কখনো কখনো শৈবালের জন্য একটা খুব চমৎকার বাসস্থান হিসাবে কাজ করে। তো এই যে এখানকার যে পরিবেশটা, এই পাতার নিচের যে পরিবেশটা বা পাতার উপরের যে পরিবেশটা, এটা খুব সুন্দর একটা মাইক্রোক্লাইমেটের উদাহরণ হতে পারে। আবার আমরা যদি একটা ফরেস্টের বেলায় চিন্তা করি বা একটা বনের বেলায় চিন্তা করি, সেই বনের মধ্যেও আমরা দেখব যে সেখানে অনেক এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পরিবেশ আছে, যে একটা পাথর, ঝর্ণার মধ্যে একটা পাথর আছে বা পাহাড়ের উপর একটা পাথর আছে, সেই পাথরের উপরও খুব চমৎকার একটা আইসোলেটেড বাসস্থান তৈরি হয়েছে, যেখানে শুধুমাত্র লাইকেন জন্মাচ্ছে। তো এই ধরনের পরিবেশকে আমরা মাইক্রোক্লাইমেট হিসাবে ব্যাখ্যা করতে পারি। যে মাইক্রোক্লাইমেট বোঝার জন্য এটা খুব সহজ একটা উদাহরণ। আমরা আজকের এই মাইক্রোক্লাইমেট বিষয়ে আলোচনা করতে গিয়ে মাইক্রোক্লাইমেটের চারটি দিক সম্পর্কে আলোচনা করব। প্রথম যেটি, সেটি হচ্ছে দ্য মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট বাই ভেজিটেশন। অর্থাৎ একটা উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে বা উদ্ভিদ সম্প্রদায়ের জলবায়ুতে সেখানে আলোর কি ভূমিকা বা আলোর কি পরিবর্তন ঘটে, সে বিষয়টা আমাদের আলোচনার মধ্যে আসবে। টেম্পারেচার প্রোফাইলস উইথিন ভেজিটেশন, যে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে একটা উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে তাপমাত্রার কী ধরনের পরিবর্তন ঘটে, যে উদ্ভিদের উপরিভাগে কী ধরনের তাপমাত্রা থাকে, মধ্যবর্তী অঞ্চলে কী ধরনের তাপমাত্রা থাকে, একেবারে মাটির কাছাকাছি কী ধরনের তাপমাত্রা থাকে, সে বিষয়টা আমরা এই টেম্পারেচার প্রোফাইলসে ব্যাখ্যা করব। এয়ার মুভমেন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যান্ড উইথিন ভেজিটেশন, যে বায়ু প্রবাহ যেটা আছে সেটাও উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেখানকার জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তো এই জলবায়ুতে আমরা এই জলবায়ুর মধ্যে যে বায়ু প্রবাহ দেখি, সেই বায়ু প্রবাহটি মাটির উপরে কিভাবে প্রবাহিত হয় এবং সেই প্রবাহটা আবার একটা ভেজিটেশনের মধ্যে কিভাবে কাজ করে, সে বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে আসবে। চতুর্থ যে বিষয়টি আমরা আলোচনা করব, দ্য ডিস্ট্রিবিউশন অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস নিয়ার দ্য গ্রাউন্ড, অর্থাৎ ভূমির উপরে বা মাটির উপরে যে ধূলিকণা আছে বা গ্যাস আছে, সেগুলোর বিস্তারটা কীরকম, যে মাটির কাছাকাছি কোন ধরনের গ্যাসগুলো অবস্থান করে, আবার কোন ধরনের গ্যাসগুলো উপরের দিকে উঠে যায়, সেই বিষয়গুলো আমাদের এই মাইক্রোক্লাইমেট টপিক্সের মধ্যে আলোচনায় আসবে। এই 4টি টপিকস আমরা খুব ভালোভাবে এই ভিডিওতে অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। তো আমাদের প্রথম টপিকসটি হচ্ছে দ্য মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট বাই ভেজিটেশন, অর্থাৎ উদ্ভিদ সম্প্রদায়ের মাধ্যমে আলোক জলবায়ুর কী ধরনের রূপান্তর বা পরিবর্তন ঘটে থাকে। তো তার আগে আমরা দেখি যে আলো তো উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেটা ভিজিবল লাইট, দৃশ্যমান আলো যেটা আছে সেটা উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিজিবল লাইটের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 750 মিলিমাইক্রন। তো এখানে বলা হয়েছে যে ভিজিবল লাইট ইজ ইম্পর্টেন্ট ফর ফটোসিনথেসিস অ্যান্ড গ্রোথ অফ প্লান্টস, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি এবং সালোক সংশ্লেষণের জন্য ভিজিবল লাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেট অফ ফটোসিনথেসিস ইজ লো আন্ডার শ্যাডো প্লেসেস, অর্থাৎ সালোক সংশ্লেষণের যে হার, সেই হারটি দেখা যায় যে ছায়াযুক্ত স্থানে সবচেয়ে কম থাকে, আর যেখানে আলো বেশি পড়ে সেখানে অবশ্যই সালোক সংশ্লেষণ বেশি হবে। দেন বলা হয়েছে যে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যানোপি অফ প্লান্টস ডিপেন্ড অন লাইট ইন্টেন্সিটি, যে একটা উদ্ভিজ্জ বা উদ্ভিদ সম্প্রদায়ের বৃদ্ধি, বিকাশ এবং ক্যানোপি মানে হচ্ছে যে চাদোয়ার মতো, গাছের উপরের যে বিশাল চাদোয়ার মতো অংশটা থাকে, অর্থাৎ যেখানে শাখা প্রশাখা বেশি থাকে, এই বিশাল শাখা প্রশাখার কারণে এটা একটা ছায়া তৈরি করে, এই ছায়াদানকারী অংশটাকে বলা হয় ক্যানোপি। এইখানে বলা হয়েছে যে একটা উদ্ভিদের ক্যানোপি কত বড় হবে, কত বিশাল হবে, সেটাও নির্ভর করে কিসের উপরে? লাইট ইন্টেন্সিটি বা আলোর তীব্রতার উপরে বা আলোর মাত্রার উপরে নির্ভর করে থাকে। দেন আমরা দেখি যে এখানে বলা হয়েছে ডেনড্রয়েড আমব্রেলা লাইক ক্যানোপি, অর্থাৎ যে ক্যানোপিগুলা ছাতার মতো বিস্তার লাভ করে বা বিস্তৃত হয়ে যায়, রিডিউসেস লাইট ইন্টেন্সিটি অ্যাট গ্রাউন্ড লেভেল অফ ট্রিস, অর্থাৎ এই ক্যানোপির উপরে যখন আলো পতিত হয়, সেই আলোটা খুব বেশি নিচের দিকে যেতে পারে না বা হ্রাস পেয়ে যায়। এটা খুব স্বাভাবিক বিষয় যে সেখানে যেসব শাখা প্রশাখা থাকে বা পাতা থাকে, সেই বিষয়গুলা কি করে, এই আলোর তীব্রতাকে হ্রাস করে দেয়, যার ফলে দেখা যায় যে গাছের নিচের দিকে বা গোড়ার দিকে খুব বেশি আলো যেতে পারে না। বাট এট গ্রাসল্যান্ড লাইট ইন্টেন্সিটি রিডিউসেস গ্রাজুয়ালি, অর্থাৎ দেখা যায় যে আমরা যদি ঘাস বনের মধ্যে যাই, তাহলে সেখানে দেখা যাবে যে ক্যানোপিটা এত বিস্তৃত না, সেখানে পাতাগুলো সাধারণত খারাপভাবে থাকে, পাতাগুলার ধরন বা আকৃতি হচ্ছে সরু, যার কারণে সেখানে আলোর যে প্রখরতা সেটি ধীরে ধীরে হ্রাস পায়। অর্থাৎ ঘাস বনের মধ্যে দেখা যায় যে আলোটা অনেকটাই খুব বেশি পরিমাণে বা খুব ভালো মাত্রায় মাটি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু এটা বড় বৃক্ষের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। তো এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করেছেন বমগার্টনার 1955, রিসার্চ অন লাইট ইন্টেন্সিটি, লাইট পেনিট্রেশন অ্যান্ড প্লান্ট গ্রোথ। তো উনি এই আলোর প্রখরতা, আলো পেনিট্রেশন, যে আলোর ভেদ্যতা এবং উদ্ভিদের বৃদ্ধি, এই বিষয়গুলো নিয়ে উনি কাজ করেছেন। হি ডিটারমিন দ্য রিলেটিভ হাইট অফ প্লান্টস অ্যাট দ্য রিলেটিভ ইন্টেন্সিটি অফ লাইট অ্যাট এ সার্টেন লেভেল।
তো উনি যে বিষয়টা নির্ণয় করেছেন সেটা হচ্ছে যে একটা উদ্ভিদের উচ্চতার সাথে এই আপেক্ষিকভাবে আলোর যে প্রবেশতা বা তীব্রতা সেটা কি মাত্রায় থাকে সেটা তিনি পরীক্ষা করেছেন। He notes that the height of vegetation is inversely related to the change of light and the amount of light entering the vegetation is related to the angle of light. তো এখানে যে বিষয়টা উনি বলেছেন সেটা হচ্ছে যে একটা উদ্ভিদের উচ্চতা যত বেশি হবে সেখানে বা ক্যানোপির পরিমাণ যত বেশি হবে সেখানে আলোর মাত্রাটা নিচের দিকে যত নামবে ততই সেটা কমতে থাকবে বা হ্রাস পেতে থাকবে, অর্থাৎ এটা বিপরীত সম্পর্ক। উদ্ভিদের উচ্চতা যত বেশি হবে আলো নিচের দিকে যত নামবে ততই তার মাত্রাটা কমে আসতে থাকবে। এটা ইনভার্সলি রিলেটেড বলা হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় আছে যে এখানে আলোটা কৌণিকভাবে যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে আলোর মাত্রা বা তীব্রতা কমে আসতে থাকে। দ্য হায়ার দ্য অ্যাঙ্গেল অফ লাইট দ্য লেস লাইট ফলস ইনটু দ্য ক্যানোপি অফ ভেজিটেশন, অর্থাৎ একটা সূর্যের আলো যত কৌণিকভাবে পতিত হবে ততই সেখানে আলোর মাত্রা কমে আসতে থাকবে। এটাও বমগার্টনারের পরীক্ষার বা পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একইভাবে এই বিষয়টা নিয়ে কাজ করেছেন নিউম্যান এট অল 1970 কন্ডাক্টেড এ সিমিলার স্টাডি। উনি একই ধরনের কাজ করেছেন। দে এক্সামিনড দ্য পেনিট্রেশন অ্যান্ড এক্সটেনশন অফ লাইট বাই অ্যাগ্রোস্টোমা। এটা হচ্ছে প্যারালাল অ্যান্ড ব্রড লিভড অ্যান্ড গ্ল্যাডিওলাস, দ্যাট ইজ ভার্টিক্যাল অ্যান্ড ন্যারো লিভ প্লান্টস। অর্থাৎ ওনারা দুই ধরনের উদ্ভিদ নিয়ে কাজ করেছেন। একটি হচ্ছে অ্যাগ্রোস্টোমা। অ্যাগ্রোস্টেমা উদ্ভিদের পাতা হচ্ছে সমান্তরাল এবং প্রশস্ত পাতা। অপরদিকে গ্ল্যাডিওলাস যে উদ্ভিদটি আছে সেটি হচ্ছে খাড়াভাবে থাকে, ভার্টিক্যাল অ্যান্ড ন্যারো লিভড, অর্থাৎ পাতাগুলো খাড়াভাবে থাকে এবং সরু পাতা। এই দুই ধরনের পাতা উনি দেখেছেন যে যেগুলো প্রশস্ত পাতা, দে ফাউন্ড দ্যাট লাইট এক্সটেনশন কোএফিসিয়েন্ট ওয়াজ 0.4 ইন প্যারালাল অ্যান্ড ব্রড লিভ প্লান্টস অ্যান্ড অনলি 0.15 ইন স্টিপ লিভড প্লান্টস। অর্থাৎ এখানে উনি বলেছেন যে প্রশস্ত পাতার উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ অ্যাগ্রোস্টোমার ক্ষেত্রে দেখা যায় যে আলোর যে এক্সটেনশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ আলোটা যে নিচের দিকে পতিত হবে তার মাত্রাটা বা কোএফিসিয়েন্ট অত্যন্ত বেশি, এটা 0.4 বলা হয়েছে। অর্থাৎ এখানে আলোটা খুব নিচের দিকে যেতে পারে না, খুব আলোর মাত্রা ক্রমাগতভাবে অনেক বেশি কমে আসে। অপরদিকে দেখা যাচ্ছে যে সরু পাতার ক্ষেত্রে এই কোএফিসিয়েন্টটা অনেক কম, 0.15 বলা হয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আলোটা অনেক নিচে পর্যন্ত যেতে পারে। Dense insertion of gladiolus results in almost complete extinction of visible light and reduction of about 80% of infrared light. অর্থাৎ গ্ল্যাডিওলাসের ক্ষেত্রে দেখা যায় যে আলোটা প্রায় 80% পর্যন্ত হ্রাস পেয়ে যায়, বিশেষ করে অবলোহিত রশ্মি ইনফ্রারেড লাইটের কথা বলা হয়েছে। When red light falls on the leaves various changes are seen, যে এইসব পাতার উপরে যখন লাল আলোটা পতিত হয় তখন আমরা পাতার অনেক ধরনের পরিবর্তন দেখি। ফর এক্সাম্পল হাইপোকোটাইল ইনক্রিজেস অ্যাক্সেস, অর্থাৎ এটার যে অগ্রভাগ বা বর্ধিষ্ণু অঞ্চল সেটা খুব দ্রুত বৃদ্ধি পায়। অ্যাগেন ইন ব্লু লাইট দ্য শেপ অফ দ্য লিভস ইজ স্মলার। আবার যদি সেখানে নীল আলোর পরিমাণটা বেশি থাকে তাহলে দেখা যায় যে এই পাতাগুলো সাধারণত ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে। তাহলে আমরা দেখি যে এখানে আলো কি ধরনের আলো এখানে পতিত হয় সেটার উপরও ভেজিটেশনের বা পাতার গঠন নির্ভরশীল। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন। এখন আমরা আলোচনা করব টেম্পারেচার প্রোফাইলস উইথিন ভেজিটেশন, অর্থাৎ একটা উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে তাপমাত্রার প্রোফাইলটা কীরকম থাকে। টেম্পারেচার প্রোফাইলস উইথিন ভেজিটেশন ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, দুইটা প্রভাবকের উপরে তাপমাত্রার প্রোফাইলটা নির্ভরশীল।
একটা হচ্ছে হিট বাজেট অফ দ্য ক্যানোপি, যে ক্যানোপি কী ধরনের হিট বাজেট ব্যবহার করে থাকে। আর একটা হচ্ছে যে স্ট্রাকচার অফ দ্য ক্যানোপি, ক্যানোপির গঠনটা কীরকম বা গঠন, তার উপরে টেম্পারেচার প্রোফাইলগুলো নির্ভরশীল। Heat budget of narrow-leaved grassland is different from the land where broad-leaved herbs and shrubs are grown. অর্থাৎ তৃণভূমিতে যে ধরনের হিট বাজেট থাকে, ঠিক আবার একইভাবে যেখানে গুল্ম বা বিরুৎ জন্মায়, সেখানে আবার বিশেষ করে প্রশস্ত পাতার বিরুৎ এবং গুল্ম যেখানে জন্মায়, সেখান থেকে অবশ্যই যেখানে সরু পাতার বা চিকন পাতার যে গ্রাসল্যান্ড তৃণভূমি, তাদের হিট বাজেটটা ভিন্ন হবে। অ্যাগেইন হিট বাজেট অফ ফরেস্ট ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাবভ টু প্লেসেস। একইভাবে আবার তৃণ বা বিরুৎ বা গুল্ম অঞ্চল থেকে একটা ফরেস্ট বা অরণ্যের, বৃক্ষ অরণ্যের হিট বাজেট অবশ্যই ভিন্ন হবে। Waterhouse 1955 measured the temperature of a grassland where grasses were about 50 cm long. ওয়াটারহাউস 1955 সালে একটি তৃণভূমির তাপমাত্রা পরিমাপ করেছিলেন, সেখানে ঘাসগুলা প্রায় 50 সেন্টিমিটার লম্বা ছিল। হি ফাউন্ড ড্রামাটিক চেঞ্জ অফ টেম্পারেচার বিলো 30 সেন্টিমিটার। উনি দেখেছেন যে 30 সেন্টিমিটার নিচে নামার পরে সেখানে তাপমাত্রার একটা বিশাল পরিবর্তন বা নাটকীয় পরিবর্তন ঘটে। টেম্পারেচার অফ সাস গ্রাসল্যান্ড ইজ নট এক্সট্রিম দেন বেয়ার প্লেসেস। অর্থাৎ উন্মুক্ত স্থানের তুলনায় এখানকার তাপমাত্রা খুব বেশি প্রকট হতে পারে না। এটা তো খুব স্বাভাবিক বিষয় যে উন্মুক্ত স্থানে তাপমাত্রা মাটির মধ্যে অনেক বেশি থাকবে। Norman et al. 1957 found that temperature of bare places is more than the places where little grasses are grown. অর্থাৎ উনি দেখেছেন যে উন্মুক্ত স্থানের তাপমাত্রা যেখানে ঘাস জন্মায় তার চেয়ে বেশি। At day temperature remains high at crown regions and decreases gradually up to the ground. অর্থাৎ তাপমাত্রাটা ক্যানোপির উপরে বা যেখানে ক্রাউন মুকুট অঞ্চল বলা হয়েছে, বা অর্থাৎ উপরের যে অঞ্চলটা, সেখানে তাপমাত্রা অনেক বেশি থাকে দিনের বেলায়, এবং সেই তাপমাত্রাটা মাটি পর্যন্ত বা ভূমি পর্যন্ত ধীরে ধীরে হ্রাস পায়। ডিউ টু ব্যারিয়ার অফ ক্যানোপি লাইট অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজেস অ্যাট গ্রাউন্ড লেভেল। অর্থাৎ এখানে ক্যানোপির কারণে বা এই যে উপরের যে মুকুট অঞ্চলের কারণে আলো এবং তাপমাত্রাটা ভূপৃষ্ঠে ক্রমাগত হ্রাস পায়। এটা খুব স্বাভাবিক বিষয়। অ্যাট নাইট, রাতের বেলা, টেম্পারেচার বিকাম ভেরি লো অ্যাট গ্রাউন্ড লেভেল, এবং রাতের বেলা দেখা যায় যে মাটির কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি কমে যায় বা হ্রাস পায়। Baumgartner 1956 showed that forest canopy suppresses wind flows at ground level. বমগার্টনার 1956 সালে দেখান বা পরীক্ষা করে দেখান যে ফরেস্ট ক্যানোপি, ফরেস্ট বনের মধ্যে যে ক্যানোপি থাকে, সেটা বায়ু প্রবাহকে মাটিতে ঠিকমতো প্রবাহিত হতে দেয় না। অ্যাজ এ রেজাল্ট টেম্পারেচার বিকামস ডিফারেন্ট বিটুইন অ্যাবাভ অ্যান্ড আন্ডার দ্য ক্যানোপি। এর ফলে দেখা যায় যে ক্যানোপির উপরে যে তাপমাত্রা থাকে এবং ভূপৃষ্ঠে যে তাপমাত্রা থাকে, সেটার মধ্যে অনেক তারতম্য লক্ষ্য করা যায় বা পার্থক্য লক্ষ্য করা যায়। নেক্সট আমরা আলোচনা করব এয়ার মুভমেন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যান্ড উইথিন ভেজিটেশন। মাটির উপরে দ্য হরিজেন্টাল মুভমেন্ট অফ এয়ার ইজ কল্ড এয়ার ফ্লো। যে এয়ার মুভমেন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড, মাটির উপরে এবং এটা ভেজিটেশনের মধ্যে বায়ু প্রবাহটা কীরকম, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। দ্য হরিজন্টাল মুভমেন্ট অফ এয়ার ইজ কল্ড এয়ার ফ্লো। যে বাতাসটা যে অনুভূমিকভাবে মাটির উপর দিয়ে প্রবাহিত হয়, এটাকে আমরা বায়ু প্রবাহ বলে থাকি। দ্য উইন্ড স্পিড ইজ লোয়ার নিয়ার দ্য গ্রাউন্ড অ্যাজ ইট কলাইডস উইথ সয়েল অ্যান্ড আদার অবজেক্টস। মাটির কাছাকাছি যেহেতু বিভিন্ন ধরনের মাটি থাকে বা উপাদান থাকে বা বিভিন্ন বস্তু থাকে, যার কারণে এগুলোর সাথে ধাক্কা খাওয়ার কারণে, আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বায়ু প্রবাহ সেখানে কমে যায়। ইট ডিপেন্ডস অন দ্য প্রেশার অফ
দ্য উইন্ড ভেলোসিটি। এটা আসলে বাতাসের বেগের উপরে নির্ভরশীল। স্ট্রং উইন্ডস কজ এ মিক্সচার অফ এয়ার অ্যাবাভ অ্যান্ড নিয়ার দ্য গ্রাউন্ড। বায়ু প্রবাহের মাত্রাটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা এখানে দেখা যায় যে মাটি বা বিভিন্ন ধরনের উপাদানের সাথে এটা মিশ্রিত হয়ে থাকে কোথায়, মাটির কাছাকাছি। অ্যাজ এ রেজাল্ট স্নো অর আইস পার্টিকেলস ক্যান নট অ্যাকিউমুলেটস অন উইন্ডি নাইটস। এই জন্য দেখা যায় যে যে রাতগুলাতে প্রচুর বাতাস থাকে প্রচুর পরিমাণে, সেখানে বরফ বা বরফের কণা এই ধরনের উপাদানগুলো সাধারণত বাতাসের মধ্যে স্থির থাকতে পারে না, সেগুলো খুব দ্রুত সেখান থেকে সরে যায় বা অপসারিত হয়। ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন নাইট অ্যান্ড ডে দেয়ার ইজ অলসো এ ডিফারেন্স ইন এয়ার ফ্লো। তাপমাত্রার পার্থক্যের কারণে দেখা যায় যে রাতে বা দিনে বায়ু প্রবাহের মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করি। দ্য গ্রেটেস্ট উইন্ড গাস্ট আর ইউজুয়ালি ইন দ্য আফটারনুন। সাধারণত সন্ধ্যাবেলা দেখা যায় যে প্রচুর পরিমাণে বাতাসের প্রবাহটা বেশি থাকে। ওয়েন দেয়ার ইজ এ স্পেশাল ডিফারেন্স ইন টেম্পারেচার নিয়ার দ্য গ্রাউন্ড। বিশেষ করে যেখানে ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রার পার্থক্য থাকে, অর্থাৎ কোথাও যদি তাপমাত্রা বেশি থাকে আবার কোথাও যদি তাপমাত্রা কম থাকে, সে কারণে সেই অঞ্চলে বায়ু প্রবাহের মাত্রা অনেক বেশি থাকে। হায়ার টেম্পারেচার মেক্স দ্য এয়ার রিলেটিভলি লাইটার। বেশি তাপমাত্রায় বাতাসের যে ঘনত্ব থাকে সেটা কমে যায়। কাম এয়ার ইজ ইউজুয়ালি সিন অ্যাট মিডনাইট। সাধারণত আমরা মধ্যরাত্রিতে শান্ত বাতাস বা শান্ত বায়ু প্রবাহ দেখে থাকি। The airflow above the soil and above the forest canopy is almost the same. যে এখানে মাটির কাছাকাছি এবং ফরেস্ট ক্যানোপির উপরে যে বায়ু প্রবাহটা থাকে এটা মোটামুটি একই রকম। অ্যাজ এ রেজাল্ট ভেন্টিলেশন ইন দ্য ফরেস্ট ইজ লেস। যে এখানে ফরেস্টের ভিতর দিয়ে, বিশেষ করে বনের ভিতর দিয়ে যে বায়ু প্রবাহটা থাকে সেটার পরিমাণ মাত্রাটা খুবই কম। এয়ার ফ্লো ইজ লো অ্যাট দ্য লেভেল অফ ডেন্স ফরেস্ট বিকজ এয়ার ক্যান নট ইন্টার ইজিলি। অর্থাৎ ঘন বনের মধ্যে বাতাস খুব সহজে প্রবেশ করতে না পারার কারণে সেখানে বায়ুর প্রবাহটা অনেক কম থাকে। বাট দ্য এয়ার ক্যান মুভ ইজিলি ইন দ্য গ্রাস। অথচ ঘাসের উপর দিয়ে বাতাস কিন্তু খুব সহজভাবে প্রবাহিত হতে পারে। দ্য ক্লাইমেট ভেরিস লেস ইন দ্য ফরেস্ট দেন ইন দ্য ওপেন ডিজার্ট। একইভাবে আমরা দেখি যে একটা উন্মুক্ত মরুভূমিতে জলবায়ু যেটা থাকে সেটা একটা ফরেস্টের তুলনায় ভিন্ন হয়ে থাকে। এর ফলে দেখা যায় যে ডিজার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাইক্রোক্লাইমেট তৈরি হয়ে থাকে। মাইক্রোক্লাইমেট ইজ ক্রিয়েটেড দেয়ার। নেক্সট আমরা যেটা আলোচনা করব, দ্য ডিস্ট্রিবিউশন অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস নিয়ার দ্য গ্রাউন্ড। অর্থাৎ ভূমির কাছাকাছি যে বিভিন্ন ধরনের ধূলিকণা আছে, গ্যাস আছে, সেগুলা কিভাবে বিস্তার লাভ করে সেটা আলোচনা করব। ডাস্ট various gases such as carbon dioxide, sulfur dioxide, NH3, etc. Smoke or any other contaminants are created from soil or nearby places. যে আমরা দেখি যে মাটির কাছাকাছি সাধারণত এই ধরনের ধূলিকণাগুলা, ধোঁয়া বা এই ধরনের অন্যান্য দূষক পদার্থগুলা সৃষ্টি হয়ে থাকে। The distribution of these substances depends on the day-night airflow. যে এই যে বায়ু ধূলিকণাগুলা বা এইসব উপাদানগুলা যে বিস্তার লাভ করে এটার উপর, এটা মূলত রাত এবং দিনের যে বায়ু প্রবাহ থাকে তার উপরে নির্ভরশীল। These substances stay close to the ground in the cool air of the night. দেখা যায় যে এই উপাদানগুলো সাধারণত যখন বায়ু প্রবাহ কম থাকে তখন এগুলো, এই ধূলিকণাগুলো সাধারণত ভূমির কাছাকাছি বা মাটির কাছাকাছি থাকে। বাট ইন দ্য ইয়ার অফ দ্য ডে দিস সাবস্টেন্সেস মুভ অ্যাওয়ে। কিন্তু যখন দিনের বেলা বায়ু প্রবাহ অনেক বেশি হয় তখন দেখা যায় যে এই উপাদানগুলো অনেক দূরে সরে যেতে পারে বা দূরে চলে যেতে পারে। Smoke is mainly caused by the burning of fuel in factories, vehicles, etc. আমরা জানি যে ফ্যাক্টরি বা কলকারখানা যেগুলো আছে, যানবাহন যেগুলো আছে, সেগুলো প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি করে থাকে। This combines with the fog to create fog. যে এরা কুয়াশার সাথে মিশে সাধারণত ধোঁয়াশা তৈরি করে থাকে, ধোঁয়াশাকে আমরা ফগ বলে থাকি। Plants reduce air pollution by reducing dust and
কন্ডেন্সিং পলিউটেন্টস, যে উদ্ভিদ এই যে দূষক পদার্থগুলো আছে সেগুলাকে বা এই ধূলিকণাকে হ্রাস করে থাকে। যে আমরা বড় বড় হাইওয়ে যেগুলো আছে এগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় দেখি যে গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি জমে আছে। এই যে ধুলাবালিগুলা জমে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ধুলাবালিগুলা উদ্ভিদ এই ধুলাবালিগুলোকে সংগ্রহ করে বা পাতার সাথে যুক্ত করে আমাদের বাতাসের ধূলিকণাকে অনেক পরিমাণে হ্রাস করে থাকে। In addition, the plant keeps the environment normal by creating a precipitate of smoke, অর্থাৎ এই ধোঁয়াকে পদক্ষেপে পরিণত করে উদ্ভিদ আমাদের পরিবেশকে স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে। আশা করি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে খুব ভালোভাবে বোঝা যাবে যে মাইক্রো ক্লাইমেটের যে বিভিন্ন দিকগুলো আমরা আলোচনা করেছি সেটা খুব সুন্দর একটি বিষয়, এবং এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করে থাকি তাহলে আমরা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখতে পারবো, বর্ণনা করতে পারবো। আমার ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। পাশাপাশি আপনাদের লাইক এবং কমেন্ট প্রত্যাশা করি। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।